সালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি সকল শুভাকাঙ্ক্ষী ও ভিউয়ার্সদের। নিশ্চয়ই ভালো আছেন সবাই। আজ আমরা পরিচিত হব আসিফা 1.0 মোবাইল অ্যাপের সাথে, যা পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত মাঠ সহকারী ভাই বোনদের প্রতিদিনের কাজগুলো খুব সহজে সমাধান করতে একটি দক্ষ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। এই অ্যাপটি পূর্বে একটি উইন্ডোজ বেস অফলাইন সফটওয়্যার ছিল, যা শুধু পিসিতে অফলাইন মোডেই চলত। বর্তমানে এটি মোবাইল অ্যাপ এবং ওয়েব ভার্সন সফটওয়্যার, যা সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন দুটি মোডেই কাজ করে। এটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা পিসিতে খুব সহজেই চালাতে পারবেন। তো চলুন দেখি অ্যাপটি কিভাবে ব্যবহার করতে হয়। অ্যাপসটিকে ওপেন করার জন্য আসিফা 1.0 এই আইকনটিতে ক্লিক করব। প্রথমে আমাদের ইউজার লগ ইন ইন্টারফেস আসবে। এখানে আমার ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসাবে 1234 সিলেক্ট করা আছে। লগ ইন করছি। লগ ইন করার পরেই প্রথমে যে ভিউটি আসবে এটি হচ্ছে মেম্বার ইনফো। মেম্বার ইনফোতে আপনার সকল সদস্যের তথ্যগুলো থাকবে। এরপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডেইলি কালেকশন। এইখানে আপনি ডেটওয়ারি যে কালেকশনগুলো করে থাকেন সেইগুলো থাকবে। এরপরে আছে ডিসবার্সমেন্ট লিস্ট। এইখানে ডেটওয়ারি আপনার বিতরণের তালিকাগুলো থাকবে। এরপরে সাইড ভিউয়ে গেলে কিছু আরও অপশন আমরা পাবো। এগুলো প্রত্যেকটি অপশনের আলাদা আলাদা কাজ আছে। আস্তে আস্তে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। এবারে আমরা দেখব ডেইলি কালেকশনের ব্যবহার কিভাবে করতে হয়। প্রথমে ডেইলি কালেকশন সিলেক্ট করব। নিচের দিকে প্লাস একটি আইকন আছে, এটিতে ট্যাপ করব। টিআরএনএক্স আইডি, তারিখ এগুলো অ্যাপ অটো জেনারেট করে নিবে। সদস্যের কোড ডায়ালগ বক্সে ক্লিক করতে হবে। আপনার সমস্ত সদস্যের তালিকা এখানে চলে এসেছে। স্ক্রল করে কাঙ্ক্ষিত সদস্যকে নির্বাচন করতে পারেন, অথবা সার্চ বক্সে গিয়ে সদস্যের নাম লিখতে পারেন, অথবা আরও একটি সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই বক্সের ডান পাশে কিউআর কোডের একটি আইকন দেখা যাচ্ছে। এই আইকনে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার ক্যামেরা অ্যাপটি ওপেন হবে এবং একজন সদস্যের পাসবই যদি আমি ওপেন করি, কিউআর কোডের উপরে ধরলে কিউআর কোড সংশ্লিষ্ট সদস্য অনুযায়ী অটো ডিটেক্ট করে নিবে। একইভাবে অন্য একজন সদস্যকে দেখাচ্ছি। এভাবে আপনি কিউআর কোড স্ক্যান করে যে কোনো সদস্যের তথ্য যুক্ত করতে পারেন। ধরুন এই আনোয়ার হোসেন আপনাকে সঞ্চয়ের জন্য 200 টাকা দিয়েছে। সঞ্চয়ের ঘরে 200 লিখে দিবেন। কোন পারপাসে সঞ্চয় নিলেন সেই পারপাসটি সিলেক্ট করবেন। উনি যদি কোনো ঋণের টাকা দিয়ে থাকেন, ধরুন 5000 টাকা দিয়েছেন, সেটি এখানে লিখবেন এবং ঋণের পারপাসটি সিলেক্ট করবেন। এখানে গৃহীত মোট টাকার ঘরে তিনি যে টাকাটি উপরে দিয়েছিলেন তার একটা সামারি দেখাচ্ছে। এরপর পাসবই এন্ট্রি। যদি পাসবইয়ে উঠানো হয় তাহলে হয়েছে, না হইলে হয়নি। অন্যান্য মন্তব্যের ঘরে সদস্যের সাথে আপনার যদি পার্সোনাল কোনো লেনদেন বা অন্য যে কোনো ধরনের মন্তব্য থেকে থাকে সেটি আপনি এখানে লিখে রাখতে পারেন, যেটি আপনার পরবর্তীতে কাজে দিবে। মন্তব্যের ঘরে অবশ্যই ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি অফিসে টাকাটি জমা করেননি এটি আপনার কাছে ক্যাশ ইন হ্যান্ড। ঋণ হিসাবের অবস্থা এটি হচ্ছে, ধরুন 5200 টাকা উনি যে দিলেন, এটাই যদি ওনার লাস্ট কিস্তি হয়ে থাকে, ওটা দিয়ে ওনার যদি লোন ক্লোজ হয়ে যায়, অর্থাৎ শেষ কিস্তি হইলে আপনি এখানে
ঋণ হিসাবের অবস্থা ক্লোজ সিলেক্ট করে দিবেন। যদি স্বাভাবিক মাঝখানের কোনো কিস্তি হয়ে থাকে সেক্ষেত্রে ক্লোজ সিলেক্ট করার দরকার নাই, এটি ফাঁকা থাকবে। আর এখানে নিচে আরেকটি বক্স দেখা যাচ্ছে যেটি অ্যাপস অটো জেনারেট করে নেয়, তার মানে লেনদেনের একটা ওভারভিউ দেখাচ্ছে। এখানে তার চলমান ঋণ কত আছে, প্রদেয় কিস্তি কত এবং বর্তমান সঞ্চয় কত সেটি দেখাচ্ছে। সমস্ত কিছু অ্যাড করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করবেন। এবারে আমরা দেখব কিভাবে পেমেন্ট দিয়ে আদায় শিট প্রিন্ট করতে হয়। ডেইলি কালেকশন লিস্টে আছি। ডেইলি কালেকশন লিস্ট থেকে আজকের যে কালেকশনগুলো হয়েছে, যে 6/7/2025, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আজকের সমস্ত কালেকশনগুলো এখানে দেখাবে। এইখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে এডিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক নিচের দিকে এসে পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন, এরপরে সেভ। ঠিক একইভাবে অন্য একজন সদস্যের পেমেন্ট দেখাচ্ছি, সেভ। সেভ। সমস্ত ক্যাশ ইন হ্যান্ডগুলো আমার পেমেন্ট হয়ে গিয়েছে। এখন আদায় শিট প্রিন্ট করার জন্য আমাকে এই সাইড ভিউ থেকে প্রিন্ট কালেকশন লিস্ট অপশনে যেতে হবে। এখানে গিয়ে জমার তারিখ স্টার্টে আপনাকে বর্তমান তারিখটি সিলেক্ট করতে হবে, যেটি আমার আগে থেকেই করা ছিল। আমি আবারও করছি। আর এই যে মন্তব্যের ঘরে পেমেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে আরও কিছু ডায়লগ বক্স আছে, এগুলোর প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে, যা পরবর্তীতে দেখাচ্ছি। এরপরে সেভ বাটনে ক্লিক করব। দেখুন আমি যে 3 জন সদস্যের আজকে পেমেন্ট করেছি তাদের তথ্যগুলো এখানে চলে এসেছে। এখান থেকে যে কোনো একজন সদস্যের নামের উপরে ক্লিক করব এবং জেনারেট পিডিএফ নামের শেষের যে বিমান আইকনের মতো বাটনটা দেখা যাচ্ছে, এইখানে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে আপনার আদায় শিটটি জেনারেট করে দিয়ে দিবে। হ্যাঁ, আদায় শিটটি জেনারেট হয়ে গিয়েছে। এখন প্রিন্ট টুডেস কালেকশন এই প্রিন্ট আইকনে ক্লিক করব। আদায় শিটটি চলে এসেছে। দেখুন সমস্ত সদস্যের তাদের যাবতীয় তথ্যগুলো সহ টাকার পরিমাণ, সঞ্চয়ের পরিমাণ, মোট, সর্বমোট, কোন পারপাসে টাকা দিয়েছেন, এই তথ্যগুলো সব সহ একদম একটা রেডি আদায় শিট আপনাকে প্রসেস করে দিয়েছে। এখন এখান থেকে এটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্টের জন্য 3 ডটে যাব, 3 ডট থেকে প্রিন্ট অপশনে যাব। এখানে গিয়ে আপনাকে প্রিন্টারটা সিলেক্ট করতে হবে। যদি আপনার নেটওয়ার্ক প্রিন্টার থাকে, আমার এই মুহূর্তে যে প্রিন্টারটা আছে এটা নেটওয়ার্ক প্রিন্টার, বাট এখন কানেক্ট করা নাই এই মুহূর্তে, যার কারণে এখানে নট অ্যাবল দেখাচ্ছে। আমি পিডিএফ দিয়ে আপনাকে দেখাচ্ছি। আদায় শিটগুলো মূলত ল্যান্ডস্কেপে প্রিন্ট হয়, সেক্ষেত্রে আপনি সেটিং থেকে এটা পোর্ট্রেট আছে, এটাকে আপনি ল্যান্ডস্কেপ করে নিলেই ল্যান্ডস্কেপ ভিউয়ে চলে আসবে। এরপরে আপনি এখান থেকে এটাকে প্রিন্ট করাতে পারেন। এবারে আমরা দেখব ডিসবার্স লিস্টের ব্যবহার। প্রথমে ডিসবার্স লিস্টে যাচ্ছি, এরপরে প্লাস আইকনে ক্লিক করব নতুন একটি লোন ফর্ম ক্রিয়েট করার জন্য। স্যাংশন আইডি, বিতরণের তারিখ ডেইলি কালেকশনের মতোই, পূর্বের মতোই অটো জেনারেট হয়ে যাবে। সদস্য কোড হিসাবে ডায়লগ বক্সে ক্লিক করলে সম্পূর্ণ সদস্যের তালিকা ওপেন হবে। নাম লিখেও সিলেক্ট করতে পারেন অথবা কিউআর কোড সার্চ করে সদস্যের তথ্য নিয়ে আসতে পারেন। সদস্যের যাবতীয় তথ্যগুলো চলে আসছে। এরপর তাকে আমি কত টাকা লোন দিতে চাচ্ছি এখানে লিখে দিতে হবে।
মনে করুন 30,000 টাকা। ঋণের ধরন সিলেক্ট করতে হবে ড্রপডাউন থেকে, পিএসবি। ঋণের উদ্দেশ্য গবাদি পশুপালন, বাস্তবায়নকাল এগুলো লিখে দিতে হবে, কোনো ড্রপডাউন নেই। গ্রেস পিরিয়ড যদি থাকে সেটি সিলেক্ট করবেন, না হলে ফাঁকা থাকবে। সাক্ষী 1, সংশ্লিষ্ট সমিতির যে কোনো 2 জনকে এখানে সাক্ষী হিসাবে ইনক্লুড করবেন। আমি 2 জন সদস্যকে ইনক্লুড করছি। এরপর পরিশোধের শেষ তারিখ এটি অ্যাপ অটো জেনারেট করে নিয়েছে। কিস্তি প্রদানের তারিখ আর পুনর্নির্ধারণের তারিখ এই দুটি বিষয় থাকে, এগুলো পরে আলোচনা করছি। এরপর এটিকে আপনি পেন্ডিং হিসাবে দেখাবেন। যতক্ষণ লোনটি বিতরণ হয়নি ততক্ষণ এটি আপনার কাছে পেন্ডিং, লোন বিতরণ হয়ে গেলে অ্যাক্টিভ। যেহেতু বিতরণ হয়নি এজন্য পেন্ডিং দেখিয়ে সেভ করছি। এবারে দেখব কিভাবে ঋণ আবেদন ফর্ম প্রিন্ট করতে হয়। প্রথমে আমরা যে তারিখে ঋণ আবেদনটি ক্রিয়েট করেছিলাম সেটিতে ক্লিক করব, অথবা অলে ক্লিক করলেও হয়। প্রথমেই পেন্ডিংগুলো আসে। দেখুন 6/7/2025 একটি লোন ক্রেডিট দেখাচ্ছে 30,000 টাকা। এই লোনটিকে আমি এখন এই সদস্যের বিপরীতে তার ঋণ আবেদন ফর্মটি প্রিন্ট করাতে চাচ্ছি। সেক্ষেত্রে সদস্যের নামের উপরে ক্লিক করব। দেখুন এখানে 8টি রেডিও বাটন প্রদর্শিত হচ্ছে। প্রত্যেকটি রেডিও বাটনের আলাদা আলাদা কাজ আছে। এখানে একটু লক্ষ্য করুন, প্রথমটি দেখুন, এটা দিয়ে পিডিএফ জেনারেট হবে, ঋণ ফর্ম প্রস্তুত, এটার কথা বলছি। পরেরটা দিয়ে সেই জেনারেটকৃত ঋণ ফর্মটি প্রিন্ট দেওয়া যাবে। ঠিক তার পরেরটাও তাই, ঋণ ফর্ম প্রস্তুত স্বাক্ষরকৃত, এইটা দিয়ে পিডিএফ জেনারেট হবে এবং তারপরেরটা দিয়ে যে পিডিএফটা জেনারেট হলো সেইটা প্রিন্ট হবে। এখানে প্রত্যেকটি পিডিএফ জেনারেটরের পাশেই একটি করে প্রিন্ট বাটন আছে, যেটি যার পাশে আছে সেটি দিয়ে সেই জেনারেটকৃত পিডিএফটি প্রিন্ট হবে। তো চলুন দেখি এই সদস্যের ঋণ ফর্মটি কিভাবে প্রিন্ট করা যায়। প্রথমেই যে ঋণ ফর্ম প্রস্তুত এটা রয়েছে, এটাতে ক্লিক করলে কমপ্লিট একটা ঋণ ফর্ম প্রস্তুত হবে। কমপ্লিট ঋণ ফর্ম প্রস্তুত কেমন, যে সদস্য এখনও স্বাক্ষর করেননি, ঋণ ফর্মটি সব কিছু লেখা হওয়ার পরে তারপরে সদস্য স্বাক্ষর করবেন, সেটাকে বলছি কমপ্লিট ঋণ ফর্ম। অর্থাৎ ফর্মটি এরকম, যেখানে ফর্ম এবং সদস্যের তথ্য একসাথে প্রিন্ট হবে এবং সদস্য ফর্ম প্রিন্ট হওয়ার পরে স্বাক্ষর করবেন। কমপ্লিট একটি ঋণ ফর্ম প্রস্তুত করার জন্য আমি প্রথম যে পিডিএফ জেনারেটরটি আছে এটাতে ক্লিক করছি। কিছু সময় অপেক্ষা করতে হবে। ইন্টারনেটের স্পিড বেশি থাকলে এটা দ্রুত হয়ে যায়, মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড সময় লাগে একটা ফর্ম রেডি হতে। ফর্মটি রেডি হয়ে গিয়েছে। এরপরে ঋণ ফর্ম প্রিন্ট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন সংশ্লিষ্ট সদস্যের যাবতীয় তথ্য সহ সমস্ত তথ্যগুলোর পিডিএফ ভার্সন আমাকে জেনারেট করে দিয়েছে এই অ্যাপস। এই যে উপরে থেকে দেখায় তিনি কত টাকা ঋণ নিচ্ছেন, তার ব্যক্তিগত সঞ্চয় কত টাকা আছে, তার ঋণের দফা নম্বর কত, ঋণের পরিমাণ কত, ঋণ গ্রহণের তারিখ, পূর্ববর্তী ঋণ গ্রহণের তারিখ কত ছিল, মেয়াদকাল কত ছিল সেটি কবে পরিশোধ করেছেন এবং সর্বশেষ পরিশোধকৃত তার টাকার পরিমাণ, বিস্তারিত তথ্যগুলো এখানে চলে আসছে। এরপরে এই যে তার
সার্ভিস চার্জ সহ তার কত টাকা লাগবে, বিস্তারিত তথ্য। নিচের দিকে তার যে সাক্ষীগুলো দিয়েছিলাম সেই সাক্ষীর তথ্যগুলো অটো পূরণ হয়ে গিয়েছে। এখানে সম্ভবত তাদের মোবাইল নম্বরগুলো ছিল না, ডাটাবেজে এন্ট্রি ছিল না, যার কারণে এখানে আসেনি। যে ডিমান্ড প্রমিসরি নোট, এরপর লেটার অফ ডিসবার্সমেন্ট, সমস্ত কিছুই চলে আসছে। আচ্ছা, এইখান থেকে এখন আমরা এটিকে প্রিন্ট করাবো। প্রিন্ট করানোর জন্য 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে প্রিন্ট অপশনে চাপ দিব। এরপর আমার প্রিন্টারটা কানেকশন দিয়েছি, যার কারণে এবারে এখানে সরাসরি প্রিন্টারেই আসছে। এইখান থেকে যে পেপার সাইজের এই অপশনে ক্লিক করলে আরও কিছু অপশন পাবেন। আপনার যদি পরিবর্তনের প্রয়োজন হয়, যে অনেক ক্ষেত্রে সব সদস্যের লেটার অফ ডিসবার্সমেন্ট লাগে না, যেমন এটা একটা 30,000 টাকার লোন ফর্ম, এটার ক্ষেত্রে লেটার অফ ডিসবার্সমেন্টের প্রয়োজন নেই। লেটার অফ ডিসবার্সমেন্টটা তখনই লাগে যখন এসএমই লোন হয়। তো সেক্ষেত্রে আমি শেষেরটা অ্যাভয়েড করব। এই জন্য পেজেস অল আছে, এখানে অল না দিয়ে রেঞ্জ অফ 4 এখানে ক্লিক করার পরে আমি পেজ মার্ক করছি কত থেকে কত পর্যন্ত প্রিন্ট দিতে চাই। 1 থেকে 3 দিয়ে আমি এখন প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট কমান্ড দিলে এটি এখন প্রিন্ট হবে। প্রিন্ট হচ্ছে। এগুলো নষ্ট কাগজে দিয়েছি, যার কারণে উল্টা সাইডে অন্য লেখা আসছে আর কি। এই যে দেখুন এই অবস্থা। এবারে দেখব কিভাবে স্বাক্ষরকৃত একটি লোন ফর্ম প্রিন্ট করতে হয়। অর্থাৎ আপনার ফর্মটা আগেই প্রিন্ট করা থাকবে, কিন্তু সদস্যের কোনো তথ্যগুলো সেখানে থাকবে না। এই ধরনের একটি ফর্ম হবে সেটি। আচ্ছা, সেটি প্রিন্ট করার জন্য প্রথমে আমাদেরকে ঋণ ফর্ম প্রিন্ট স্বাক্ষরকৃত এই বাটনটিতে ক্লিক করতে হবে। কিছু সময় অপেক্ষা করতে হবে। যে ফর্মটি প্রস্তুত হয়ে গিয়েছে। এবারে ঋণ ফর্ম প্রিন্ট স্বাক্ষরকৃত এই বাটনটিতে ক্লিক করব। দেখুন ফর্মে শুধুমাত্র যে তথ্যগুলোর প্রয়োজন, ফর্মের কোনো ফ্রেম এখানে নেই, শুধুমাত্র সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। পদ্ধতি প্রিন্ট দেওয়ার একই, আগের মতোই 3 ডটে ক্লিক করব, প্রিন্ট অপশনে যাব। নেটওয়ার্ক প্রিন্টার আপনার উপর থেকে এখানে অটো সিলেক্ট হয়ে যাবে, ওয়াইফাই কানেক্ট থাকলে বা ইন্টারনেট কানেক্ট থাকলে। এরপরে পেজ আপনার যতটুকু লাগবে 1 থেকে 3 দিচ্ছি। দেওয়ার পরে প্রিন্ট বাটনে প্রেস করলেই প্রিন্ট হয়ে যাবে। দেখুন এখানে একটি পূর্বেই প্রিন্টকৃত ব্ল্যাঙ্ক ফর্ম, অর্থাৎ সদস্যের তথ্য ছাড়া একটা ফর্ম আমি নিয়েছি, সেটি আমি এখন প্রিন্ট করাবো। এই যে এটির ভিউ এখন বর্তমানে এই অবস্থা। সমস্ত তথ্যগুলো যেখানে প্রয়োজন হবে সেই জায়গাগুলোতে এই তথ্যগুলো প্রিন্ট হয়ে যাবে।
এবার ব্ল্যাঙ্ক ফর্ম কিভাবে প্রিন্ট করাবেন সেটি দেখাচ্ছি। পদ্ধতি সব আগের মতোই, জাস্ট এখানে ক্লিক করতে হবে ঋণ ফর্ম প্রস্তুত ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক ফর্ম বলতে সেই ফর্ম যেটি দিয়ে আপনি স্বাক্ষরকৃত ফর্মটিকে প্রিন্ট করাবেন বা যে ফর্মটা দিয়ে আপনি ফটোকপি করবেন। ফর্মটি ক্রিয়েট হয়েছে, প্রিন্ট ফর্ম প্রিন্ট ব্ল্যাঙ্ক এই অপশনে ক্লিক করলে ফর্মটি দেখা যাবে। এই যে দেখুন ফর্মটি দেখা যাচ্ছে। এখানে সদস্যের কোনো তথ্য নেই, শুধুমাত্র ফরম্যাটেড যে ঋণ ফর্মটি রয়েছে সেটি এখানে দেখাচ্ছে। আপনি এখন এটি চাইলে আপনার ইচ্ছে মতো কপি দিয়ে এটিকে প্রিন্ট করে নিতে পারেন, যা পরবর্তীতে আপনার স্বাক্ষরকৃত ফর্ম প্রিন্ট করতে কাজে লাগবে। প্রিন্ট প্রসেস আগের মতোই। রেঞ্জ আপনার যদি 1/4 প্রয়োজন হয় 1/4 দিবেন, বা রেঞ্জ 1/4 না, ওর অল দিলেই হয়। কপিস, এখানে কপি আপনার কত কপি দরকার হচ্ছে ফর্মটা, 20 কপির যদি দরকার হয় 20 কপি দিয়ে প্রিন্ট দিয়ে দিবেন, প্রিন্ট হবে। ঠিক একইভাবে ফাইল নোট প্রস্তুত। কিছুক্ষণ অপেক্ষা, এবারে ফাইল নোট প্রিন্ট। আমার ফাইল নোটটা এরকম। এটি সবার সাথে নাও মিলতে পারে, যারা নেবেন তাদের যেমন ফাইল নোট, তাদের সংশ্লিষ্ট অফিসে যেমন ফাইল নোট হয়ে থাকে বলে দিলে সেরকম করে কাস্টমাইজ করে দেওয়া পসিবল। প্রিন্টের প্রসেস একই, 3 ডট থেকে, এটি আর নতুন করে দেখাচ্ছি না। লোন ফর্ম প্রিন্ট হয়ে গেলে এখন সেই লোনটি আপনার যেদিন যাবে সেই দিন সংশ্লিষ্ট লোনে চলে যাবেন। যেমন এই যে আনোয়ার হোসাইন, এনার এই যে এখানে এডিট একটা বাটন আছে, এইখানে প্রেস করবেন এবং লোনটি যেদিন যাচ্ছে, ধরুন আমি এই লোনটা 6 তারিখে ক্রিয়েট করেছি, হয়তো 8 তারিখে যাবে, তাহলে এইটা 8 তারিখ এখানে সিলেক্ট করব, দিয়ে সেট করে দেব। এরপর নিচে গিয়ে, একদম নিচে গিয়ে সিলেক্ট করব হচ্ছে ওই ব্যক্তি এই লোনটি কবে কিস্তি দিবেন। উনি আপনাকে ডেট দিবে যে উনি কবে কিস্তি দিতে পারবেন, এরকম একটা ডেট তার থেকে নেবেন আপনি। সেটা হতে পারে প্রত্যেক মাসের 1 তারিখ বা প্রত্যেক মাসের 10 তারিখ, এরকম একটি নির্ধারিত ডেট থাকবে তার জন্য। ধরুন উনি প্রত্যেক মাসের 10 তারিখে কিস্তি দিবেন, তাহলে আমি কিস্তির তারিখটা 10 তারিখ সিলেক্ট করে সেট করে দেব। দেওয়ার পরে এই লোনটিকে আমি অ্যাক্টিভ করে দিব। আচ্ছা, এখানে অ্যাক্টিভ করতে গেলে আরেকটি অপশন দেখাচ্ছে যে দিস মেম্বার হ্যাজ অ্যান অ্যাক্টিভ লোন, প্লিজ ক্লোজ ইট ফার্স্ট অ্যান্ড ট্রাই এগেইন। এই মেম্বারের নামে আরও একটা অ্যাক্টিভ লোন আছে, পূর্বের লোনটা আমি ক্লোজ করিনি, যার কারণে এই অপশনটা আসছে। পূর্বের লোনটা, এরকম অপশন আসলে আগে পূর্বের লোনটা ক্লোজ করে আসবেন। পূর্বের লোনটা ক্লোজ করার প্রসেস হচ্ছে ডিসবার্স লিস্টে যাবেন, এরপরে অলে ক্লিক করার পরে আনোয়ার হোসাইন, এনার মেম্বার কোডটা আমি আগে একটু দেখে নিই। আচ্ছা, মেম্বার কোডের দরকার নাই, সরাসরি কিওয়ার্ড সার্চ করা যায় এখান থেকে। দেখুন এই যে এটি হচ্ছে বর্তমান লোন যেটি এখনও পেন্ডিং আছে, আর এটি হচ্ছে অ্যাক্টিভ লোন। পূর্বের লোনটা এটা ক্লোজ করা হয়নি, যার কারণে এই পেন্ডিং লোনটিকে অ্যাক্টিভ করা যাচ্ছে না। এটাকে প্রথমত ক্লোজ করে দিই। এরপর আমরা এই যে বর্তমান লোনের মধ্যে আবার যাচ্ছি, এখানে গিয়ে এডিট, এরপরে বিতরণের তারিখ, মনে করুন আজকে এখন 8 তারিখ, 8 তারিখে বিতরণ হচ্ছে, তাহলে 8 তারিখ সেট করে দিচ্ছি। এরপর একদম নিচে গিয়ে কিস্তি প্রদানের তারিখ, ওনার থেকে হয়তো আমি ডেট নিলাম 10 তারিখ, সেটি সেট করে দিলাম। দেওয়ার পরে এটি অ্যাক্টিভ করে সেভ করে দিতে হবে।
এখন প্রত্যেক মাসের 10 তারিখে গিয়ে এই অ্যাপ আপনাকে অ্যালার্ট দিবে যে আনোয়ার হোসেনের কাছে আপনাকে কিস্তি নিতে হবে। তখন আপনি সরাসরি তার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন। সেটির জন্য আলাদা জায়গা আছে, এটি পরবর্তীতে আমি দেখাচ্ছি। এবারে ড্যাশবোর্ড অপশানটি দেখাবো। সাইড মেনু থেকে ড্যাশবোর্ডে ক্লিক। এখানে ক্লিক করলে আপনি এই যে স্টার্ট ডেট এবং ইন ডেট যেখানে দেখাচ্ছে, এই ডেটগুলো পরিবর্তন করে দিলে ওই ডেট অনুযায়ী আপনি কত টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে আপনার, কত টাকা টোটাল পেমেন্ট করেছেন, কত টাকা ডিসবার্স করেছেন, রিপেমেন্ট করেছেন কত, সেভিংস কত টাকা অর্থাৎ সঞ্চয় কত টাকা জমা করেছেন, মাইক্রো ফিন্যান্সে কত, ডিপিএসে কত, স্কুল ব্যাংকিংয়ে কত, ডিপোজিট উইথড্র কত টাকা করেছেন, স্যালারি অ্যান্ড আদার অ্যাডজাস্টমেন্টে অফিস আপনার থেকে কত টাকা রেখে দিয়েছে, বর্তমানে আপনার অফিসে কত টাকা ব্যালেন্স রয়েছে, ইত্যাদি তথ্যগুলো এখান থেকে দেখা যাবে। যেমন আমি একটা ডেট সিলেক্ট করছি, ধরুন জানুয়ারির 1 তারিখ থেকে এ পর্যন্ত যদি আমি দেখাই, জানুয়ারির 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত ডেট সিলেক্ট করার পরে বাইরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে আমার কোনো ক্যাশ ইন হ্যান্ড এই মুহূর্তে নাই। টোটাল পেমেন্ট করেছি 68,17,136, ডিসবার্স করেছি 61,41,000 টাকা। এরপরে বাকি তথ্যগুলো এই যে চলে আসছে অটোমেটিক। এবারে প্রিন্ট কালেকশন লিস্টের বাকি অপশনগুলোর ব্যবহার দেখাবো। এখানে আগেরবারে জমার তারিখ স্টার্ট এবং জমার তারিখ ইন্ডে কাঙ্ক্ষিত তারিখ দিয়ে আমরা আদায় শিটটা প্রিন্ট করেছিলাম। ঠিক একইভাবে আমরা যদি কোনো নির্ধারিত সদস্যের স্টেটমেন্ট দেখতে চাই যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে উনি কত টাকা জমা করেছেন বা কত টাকা তার ক্যাশ ইন হ্যান্ডে আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তার স্টেটমেন্ট দেখতে চাচ্ছেন তারিখটা সিলেক্ট করবেন। ধরুন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত সিলেক্ট করছি। এখানে আরেকটি বিষয়, যদি আপনার এই সেলটি ব্ল্যাঙ্ক থাকে তারিখের সেলটি, তাহলে সে অটোমেটিক টুডে ধরে নেবে। আমি ব্ল্যাঙ্ক রাখছি, তার মানে আজকের ডেট এটা অটোমেটিক ধরে নিয়েছে। সদস্য কোড সিলেক্ট করছি। ধরুন নাজমুল নামের একজন সদস্য আমার নিয়মিত কিস্তি দেয়, তার নামটা যদি লিখি, আমি তার পেমেন্ট হিস্টরিটা দেখতে চাচ্ছি। দেওয়ার পরে সেভ দেব। নাজমুলের হিস্টোরি চলে আসছে, কোন দিন তিনি কত টাকা দিয়েছেন, কোন পারপাসে দিয়েছেন, সমস্ত তথ্যগুলো এখানে চলে আসছে। আচ্ছা, এখন যদি এটিকে প্রিন্ট করাতে চান, যে কোনো একটার উপরে ক্লিক করতে হবে, জেনারেট পিডিএফে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হয়ে গিয়েছে। প্রিন্ট কালেকশন রিপোর্টে ক্লিক করলে এই যে আপনার সমস্ত তথ্যগুলো ওই সদস্যের চলে আসছে। এখন এটিকে আপনি প্রিন্ট করতে পারেন 3 ডট মেনুর মাধ্যমে আগের মতো পদ্ধতিতে। প্রিন্ট কালেকশন লিস্টের আরও কিছু অপশন আছে, যেমন আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আপনি ইন্ডিভিজুয়াল কোনো সমিতির কত টাকা আদায় করেছেন সেটি বের করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সমিতি সিলেক্ট করতে হবে। এরপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, যদি আপনি কোনো তারিখ না দেন এখানে, তাহলে অ্যাপ যেটা ধরে নেবে এই অ্যাপে ওই সমিতির নামে যত টাকা এন্ট্রি হয়েছে সমস্ত তথ্য আসবে। আমি একটা তারিখ দিয়ে দিচ্ছি, এপ্রিলের 1 তারিখ থেকে আজকের ডেট পর্যন্ত। এখন আপনি এখানে যদি চান যে ওই সমিতির কোনো সদস্যের
পাসবইয়ে ভুলক্রমে হয়তো বা এন্ট্রি হয়নি, এমন রিপোর্টটা আমি চাচ্ছি। সেক্ষেত্রে আপনি পাসবই হয়নি দিবেন। আপনি যদি ওই সমিতির চান যে শুধুমাত্র মাইক্রো ফিন্যান্সে কত টাকা আদায় করছি, বা শুধুমাত্র পিএসবিতে কত টাকা আদায় করছি, বা শুধুমাত্র ডিপিএস কত টাকা আদায় করছি, ঋণের ধরন এটার ক্ষেত্রেও তাই, যে শুধুমাত্র মাইক্রো ফিন্যান্সে কত টাকা ঋণ আদায় করছি, পিএসবিতে কত আদায় করছি, এসএমই কত আদায় করছি, এইগুলো দেওয়ার পরে আপনি যদি সেভ দেন, দেখবেন সংশ্লিষ্ট সমিতির আপনার এই ফিল্টারের ক্রাইটেরিয়া অনুযায়ী তথ্যগুলো ডিসপ্লে হবে এবং প্রিন্ট দেওয়ার পদ্ধতি আগের মতোই। এবারে প্রিন্ট ডিসবার্সমেন্ট লিস্টের ব্যবহারটি দেখাবো। বিতরণের তারিখ সিলেক্ট করতে হবে। ধরুন আমি এপ্রিলের 1 তারিখ থেকে দিচ্ছি। বিতরণের তারিখ আজকের ডেট পর্যন্ত, চাইলে ডেট না দিলেও চলবে। দেওয়ার পরে যদি সেভ দিই, দেখবেন সমস্ত লোনগুলো সমিতি ওয়ারে চলে আসছে, যে এপ্রিলের 1 তারিখ থেকে আজকে পর্যন্ত কতগুলো লোন ডিসবার্স করা হয়েছে তার সমস্ত তথ্য এখানে চলে আসছে। এটাকে যদি আপনি প্রিন্ট করাতে চান, যে কোনো একটা নামের উপরে ক্লিক করতে হবে, জেনারেট পিডিএফ, এরপরে পিডিএফ জেনারেট হয়ে গেলে প্রিন্ট ডিসবার্স রিপোর্ট, এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও কিছু ব্যবহার আছে, এইটা সেটি দেখাচ্ছি। এখানে দেখুন, আমি ডেটটা ক্লিয়ার করে দিচ্ছি। এমন ঋণের তথ্য আপনি চাচ্ছেন যেসব ঋণের সময়কাল 11 মাসের বেশি হয়েছে বা 2 বছরের বেশি হয়ে গেছে, এমন ঋণের তথ্যগুলো আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে এখানে মাস উল্লেখ করে দিবেন। যেমন আমি যদি 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এমন লোনের তথ্য চাই, তাহলে এখানে 12 মাস লিখে দিব, মিনিমাম 12 মাস, আর কোনো কিছুই দেওয়ার দরকার নাই। এইখানে সেভ দেব। এখানে সমস্ত 12 মাসের উপরে যে সদস্যগুলো আছে তাদের তথ্য চলে আসছে। এই যে, আপনি চাইলে এখান থেকে তাদেরকে এখন ফোন করে তাদেরকে জানাতে পারবেন বা তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। যেমন আমি যদি এই রেহেনা খাতুনকে ফোন করতে চাই, এই যে এখানে একটা ফোনের বাটন আছে দেখেন, এখানে চাপ দিলেই তার কাছে ফোন চলে যাবে। দেখুন আমার ফোন ডায়ালারটি এখানে প্রদর্শিত হচ্ছে। এখন এখানে ক্লিক করলেই তার কাছে ফোন চলে যাবে। আমি ব্যাক করছি। এখন ফোন করে তো তাকে জানাতে হবে তার কত টাকা পরিশোধ করতে হবে, কোন দিন তিনি লোন নিয়েছিলেন, তার লোনের বয়স কত হয়ে গিয়েছে ইত্যাদি বিষয় জানতে চাইবেন তিনি। তার নামের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই তার বিস্তারিত সব তথ্যগুলো চলে আসবে, যে সদস্যের কোড সহ নাম, তার পিতার নাম, মাতার নাম, কোন সমিতির সদস্য, ঋণের পরিমাণ কত, কী ধরনের ঋণ নিয়েছিলেন, কিস্তির সংখ্যা কত ছিল, বিতরণ কত তারিখে করেছি, লাস্ট ডেট কবে ছিল পরিশোধের, পরিশোধযোগ্য টাকার পরিমাণ এখন বর্তমানে কত টাকার মতো লাগতে পারে। এটা যদিও অ্যাকুরেট হয় না ফিগার, দেখা যায় হয়তো 5-10 টাকা কম বেশি হয়ে যায়, কারণ এটি তো আর ব্যাংক সফটওয়্যারের সাথে রিলেটেড না, এটি সম্পূর্ণ কাস্টমাইজ আপনার নিজস্ব সফটওয়্যার। এরপরে তার 2% টাকা কত টাকা লাগছে, এরপরে তার সঞ্চয় কত টাকা আছে বর্তমানে, এই বিস্তারিত তথ্যগুলো তাকে আপনি এখান থেকেই জানাতে পারবেন। এবারে আরও অন্যান্য অপশনগুলো দেখি। লক্ষ্য করি কালেকশন রিপোর্ট নামের একটি অপশন আছে প্রিন্ট কালেকশন লিস্টের নিচে। এটি হচ্ছে প্রিন্ট কালেকশন লিস্টে আপনি যে ফিল্টার ক্রাইটেরিয়া দিবেন সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এইখানে আপনার সেই রিপোর্টগুলো পাওয়া যাবে। আমি ওইখানে যে ক্রাইটেরিয়াগুলো দিয়ে সেভ করেছিলাম সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এইখানে রিপোর্ট প্রদর্শিত হচ্ছে। ঠিক প্রিন্ট ডিসবার্সমেন্ট লিস্টের ক্ষেত্রেও তাই। এর নিচে দেখেন ডিসবার্সমেন্ট রিপোর্ট নামের একটি জায়গা আছে, এইখানে আমি ওই প্রিন্ট ডিসবার্সমেন্ট লিস্ট ক্রাইটেরিয়ায় যে ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী এইখানে আমার তথ্য প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, এর নিচে আর একটি অপশন আছে ডিসবার্স লিস্ট ইয়ারলি। ডিসবার্স লিস্ট ইয়ারলি হচ্ছে
এটি কোনো কাস্টমাইজ ক্রাইটেরিয়া অনুযায়ী এটা রিপোর্ট করে না, এটা অ্যাপ সরাসরি জেনারেট করে। এইখানে 1 বছর থেকে 1 বছরের ঊর্ধ্বে যতগুলো লোন আছে ক্লিক করলে সরাসরি আপনি দেখতে পারবেন। 1 বছর থেকে 1 বছরের ঊর্ধ্বে যে লোনগুলো আছে সমস্ত লোনগুলো এখানে দেখাবে। আপনি প্রয়োজনে সরাসরি তাদের সাথে এখান থেকে ফোন ডায়ালারের মাধ্যমে ফোন করে যোগাযোগ করতে পারেন। এরপরে যেটি অপশন সেটি হচ্ছে ডিসবার্স লিস্ট মান্থলি। এটি হচ্ছে প্রত্যেক মাসে যাদের কিস্তির ডেট ছিল, ধরুন আজকে 6 তারিখ ভিডিওটি ক্রিয়েট করছি, এই 6 তারিখে যাদের লোনগুলো দিয়েছি তাদের তালিকা এখানে আসছে। আপনি এখান থেকে তাদেরকে সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাকা কালেকশন করতে পারেন। এরপরে আরেকটি অপশন আছে ডিসবার্স লিস্ট ফলো আপ। ফলো আপটি হচ্ছে, ধরুন আপনাকে কোনো সদস্য, এখানে আমার আপাতত দেখাচ্ছে না যেহেতু আমার এই মুহূর্তে কোনো ফলো আপ নেই, যার কারণে দেখাচ্ছে না। একটা ফলো আপ দিয়ে আমি দেখাচ্ছি। এটার কাজ হচ্ছে, ধরুন আপনাকে কোনো সদস্য ডেট দিয়েছে যে ভাই আমি অমুক ডেট টাকা দিব, বা আপনি কাউকে ফোন করেছেন, যেমন একটু আগে দেখালাম রেহানা বেগমকে জানানোর জন্য। তো ওইখানে ধরেন রেহানা বেগমকে ফোনে জানানোর পরে রেহানা বেগম আপনাকে ডেট দিলেন। যাই রেহানা বেগমের অপশনে আর একবার যাই। রেহানা বেগমকে জানানোর পরে উনি আপনাকে ডেট দিলেন যে উনি আজ নয়, আজ থেকে 15 দিন পরে আপনাকে এই টাকাটি পরিশোধ করবেন। সেক্ষেত্রে ওনার সাথে কথা হওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এই যে দেখেন এডিট যে বাটনটা আছে এখানে, এডিট বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে একদম নিচের দিকে চলে যাবেন, গিয়ে দেখবেন পুনর্নির্ধারিত তারিখ নামের একটি জায়গা আছে। এইখানে আপনি আজ থেকে 15 দিন বা 7 দিন বা 10 দিন যেটি হোক সেই ডেটটি সিলেক্ট করে সেট করে দিবেন। যেহেতু আমি এই মুহূর্তে এই ফলো আপটি আপনাকে দেখাইতে যাচ্ছি, এই জন্য আজকের ডেটটি দিয়েই আমি সিলেক্ট করছি। সেট করে দিলাম। দেওয়ার পরে সেভ দেব। ব্যাক করছি। এখন আমি যদি এই ফলো আপ লিস্টে যাই, এই যে ডিসবার্স লিস্ট ফলো আপ, এইখানে ক্লিক করা মাত্র দেখেন এই 6 তারিখে আজকের ডেটে কার কার এরকম টাকা দেওয়ার কথা ছিল তাদের তালিকাগুলো চলে আসবে। অর্থাৎ কোনো সদস্যকে আপনি ফোন করার অভাবে বা যাওয়ার অভাবে যে তার টাকাটা কালেকশন হচ্ছে না, সেই অনিশ্চয়তা আর থাকছে না। এবার ডিপোজিট উইথড্র লিস্টের কাজটা দেখি। এখানে আপনার সঞ্চয় উত্তোলন, যেটা ডিপোজিট উইথড্র লিস্ট মানে যে সদস্যের সঞ্চয় উত্তোলন হচ্ছে তার তথ্য এখানে অ্যাড করা যায়। প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে সদস্য কোড সিলেক্ট করবেন। ধরুন যে কোনো একজন সদস্য কোড সিলেক্ট করলাম। এরপর তার কত টাকা উত্তোলন হচ্ছে এখানে জাস্ট লিখে, উত্তোলন যদি এখনই হয়ে যায় তাহলে ক্লোজ, যদি 2-1 দিন পরে ফাইল রেডি করার 2-1 দিন পরে উত্তোলন হয় সেক্ষেত্রে পেন্ডিং দিয়ে, অর্থাৎ ওই যে লোন ফর্ম যেভাবে করেছিলাম একই রকম আর কি পদ্ধতি, পেন্ডিং দিয়ে সেভ দিয়ে দিবেন। এরপর প্রিন্ট মেম্বার ইনফরমেশন, অর্থাৎ আপনার এই অ্যাপে কতগুলো সদস্যের তথ্য আছে এগুলো এখান থেকে প্রিন্ট করা যাবে। এখানে সদস্যর ধরন সিলেক্ট করতে হবে, মাইক্রোফিন্যান্সের নেবেন নাকি সিবিএসের নেবেন সেগুলো সিলেক্ট করতে হবে। এরপরে যদি ইন্ডিভিজুয়াল কোনো সমিতির সদস্যের তথ্যগুলো প্রিন্ট করাতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল সমিতি সিলেক্ট করতে হবে। এরপর যদি মহিলাদের শুধুমাত্র মহিলা চান, যদি শুধুমাত্র পুরুষ চান, ফিল্টারের বিষয় এগুলো আগেও আলোচনা হয়েছে, এগুলো আর নতুন করে আলোচনার কিছু নাই। এবং মাইক্রোফিন্যান্সের এটা দিয়ে আমি সেভ দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার সমস্ত মাইক্রোফিন্যান্সের সদস্যের তথ্যগুলো চলে আসছে, সকল সমিতির আর কি। এখানে যেহেতু আমি ওখানে কোনো সমিতি সিলেক্ট করি নাই,
এরপরে যে কোনো একটা সদস্যের নামের উপরে ক্লিক করব, জেনারেট পিডিএফ এবং প্রিন্ট মেম্বার ইনফো রিপোর্ট এইখানে দিলেই সব সদস্যের তথ্যগুলো প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, পাসবইয়ে কিছু সদস্যের কিউআর কোড ছিল, লাগানো ছিল আর কি কিউআর কোডগুলো। এগুলো এই অ্যাপের মাধ্যমেই ক্রিয়েট করা। তো সেইগুলোকে প্রিন্ট করার জন্য আপনাকে এই যে এই অপশনটিতে যেতে হবে, প্রিন্ট মেম্বার কিউআর ক্লিক করবেন। ক্লিক করার পরে এমএফের নাকি সিবিএসের নাকি সকল সদস্যের চাচ্ছেন। যদি সকল সদস্যের চান তাহলে এমএফে আর একটা ক্লিক দিলে এটা আনব্লক হয়ে থাকবে। আনব্লক মানে হচ্ছে আপনার সমস্ত সদস্য, মানে কিছুই দেওয়া নাই এরকম একটি ফিল্টারে বোঝাবে। এরপরে সমিতির নাম এখানে কোনো একটা সমিতি আমি সিলেক্ট করছি, করার পরে সেভ দিচ্ছি। এরপরে জেনারেট পিডিএফ মেম্বার কিউআর এই অপশনে ক্লিক করতে হবে। এটি জেনারেট করেছে, এখন প্রিন্ট অপশনে চাপ দিলেই আপনার কিউআর কোডগুলো প্রদর্শিত হবে। এই যে সমস্ত মেম্বারের কিউআর কোডগুলো এখানে দেখাচ্ছে। এগুলো A4 সাইজে পোর্ট্রেটে করা আছে আর কি, ল্যান্ডস্কেপে নয়। আপনি একটা A4 কাগজকে দুই ভাগ করে মানে দুইবার ব্যবহার করতে পারবেন, এইভাবে এটা ডিজাইন করা আছে। 3 ডট থেকে আগের মতোই প্রিন্ট বাটনের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারবেন। এতক্ষণ যে ডাটাবেসগুলো দেখালাম এগুলো ব্যবহার করার জন্য আপনাকে সর্বপ্রথমে অ্যাপসের ভিতরে সব সদস্যের তথ্যগুলো এন্ট্রি দিয়ে নিতে হবে। এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাইড মেনু থেকে এফএ প্রোফাইলে ক্লিক করতে হবে। এফএ প্রোফাইলে গিয়ে এইখানে এডিট বাটন প্রেস করে আপনার তথ্য অনুযায়ী এই ফর্মটি পূরণ করে সেভ করতে হবে। এরপরের কাজটি হচ্ছে সমিতি ইনফো। এফএ প্রোফাইল হয়ে যাওয়ার পরে সমিতি ইনফোতে গিয়ে আপনাকে আপনার আন্ডারে যতগুলো সমিতি আছে সবগুলো সমিতির তথ্য এন্ট্রি দিয়ে নিতে হবে। এখানে এন্ট্রি দেওয়ার পদ্ধতি হচ্ছে প্লাস বাটনে ক্লিক করতে হবে। এরপরে সমিতির নাম, সমিতির নামটি অবশ্যই সতর্কতার সাথে লিখতে হবে, কারণ এটি আর পরবর্তীতে নিজে থেকে এডিট করা যায় না। যদি একান্ত এডিটের প্রয়োজন হয় অ্যাপস ডেভেলপারের সহযোগিতা নিতে হয়, এই জন্য এটি সতর্কতার সাথে এন্ট্রি দিবেন। সমিতির নাম, এরপরে সমিতির কোড, ইউনিয়ন, ওয়ার্ড নম্বর, গ্রাম, উপজেলা, এরপর সভাপতি ম্যানেজারের নাম, মোবাইল নম্বর ইত্যাদি তথ্যগুলো পূরণ করে সেভ করতে হবে। সব সমিতির তথ্য এন্ট্রি দেওয়া হয়ে গেলে এখন আপনাকে মেম্বারের তথ্য এন্ট্রি দিতে হবে। মেম্বারের তথ্য এন্ট্রি দেওয়ার জন্য অ্যাপসের প্রথম ভিউ যেটা মেম্বার ইনফো এই অপশানটিতে আসতে হবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে যে ডায়লগ বক্সগুলো আসবে, প্রথম ডায়লগ বক্সে সদস্যের ধরন সিলেক্ট করতে হবে। এখানে দুটি অপশন আছে, সদস্য এমএফ, সদস্য সিবিএস। সদস্য এমএফ হচ্ছে সমিতির আন্ডারে যে সকল সদস্য আছেন তাদের তথ্যগুলো এন্ট্রি দেওয়ার জন্য সদস্য এমএফ ব্যবহার করা হয়। আর সদস্য সিবিএস হচ্ছে সমিতির বাইরে, যেমন কোনো ব্যক্তির শুধুমাত্র এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে অথবা তার ডিভিএস আছে কিন্তু তিনি কোনো সমিতির সদস্য নন, তার ক্ষেত্রে সদস্য সিবিএস সিলেক্ট করতে হবে। তো আমি সদস্য এমএফ সিলেক্ট করছি। সদস্য এমএফ সিলেক্ট করার পরে সাথে সাথে দেখবেন এখানে সমিতির নাম চাইবে। ড্রপডাউন লিস্টে আপনি ওই যে সমিতি ইনফোতে যে সমিতির নামগুলো দিয়েছিলেন সেগুলো দেখবেন এখানে এখন চলে এসছে সবগুলো। এখান থেকে আমি যে কোনো একটি সমিতি সিলেক্ট করছি। সমিতি সিলেক্ট করার পরেই অটোমেটিক সেই সমিতির কোড চলে আসছে। সদস্য কোডের ক্ষেত্রে সমিতির কোডের
পর যে অংশটুকু হবে 2 সংখ্যা বা 3 সংখ্যা, সেটি আপনাকে নিজের মতো করে কাস্টমাইজ করে লিখতে হবে। এখানে যেমন একটা সমিতির কোড দেখাচ্ছে এবং এর শেষে আমি নতুন একজন সদস্য যুক্ত করছি 067 দিয়ে। সদস্য কোডটি অবশ্যই সতর্কতার সাথে পূরণ করবেন সমিতির নামের মতো, কারণ এটি একবার পূরণ করে দিলে পরবর্তীতে নিজের ইচ্ছায় আর এডিট করা যায় না। এটির একান্ত এডিটের প্রয়োজন হলে অ্যাপস ডেভেলপারের সহযোগিতা নিতে হয়। এরপরে সদস্যর নাম, ধরুন আমি একটি নাম লিখলাম। এরপরে তার পিতার নাম, মায়ের নাম, এরপরে তার মোবাইল নাম্বার, এরপরে এনআইডি নাম্বার, এরপরে লিঙ্গ, গ্রাম, এগুলো নিজের মতো করে পূরণ করে নেবেন। এগুলো যদি পূরণ না করেন, ফর্মে কিছু অপশন থাকে, তার গ্রাম কোনটি, ডাকঘর কোনটি, তিনি কোন ইউনিয়নের বাসিন্দা, এগুলো এখানে পূরণ না করলে ফর্মে গিয়ে সেগুলো শো করবে না। এজন্য ম্যান্ডেটরি না হলেও এগুলো পূরণ করে নেওয়ার যতটুকু সম্ভব চেষ্টা করবেন। এর পরবর্তী যে বিষয়টি আসে সঞ্চয়। এখানে 2টা অপশন দেখাচ্ছে সঞ্চয়ের, দেখুন একটি সঞ্চয় আর একটি হচ্ছে বর্তমান সঞ্চয়। এটি বর্তমান সঞ্চয় আপনি পরিবর্তন করতে পারবেন না। উপরের যে সঞ্চয়টি আছে এইখানে আপনি তার সঞ্চয়টি দিবেন। একজন সদস্য যার তথ্য আপনি এখানে এন্ট্রি দিচ্ছেন, তথ্য এন্ট্রি দেওয়ার সময় ওই সদস্যের পাসবইয়ে কত টাকা সঞ্চয় আছে সেটি এখানে আপনাকে ইনপুট দিতে হবে। যেমন ধরুন আমি যে সদস্যের তথ্য এন্ট্রি দিচ্ছি, এনার 2000 টাকা সঞ্চয় আছে, তাহলে এখানে আমি 2000 টাকা লিখব। বর্তমান সঞ্চয় এখানে 2000ই দেখাবে, কিন্তু পরবর্তীতে এই অ্যাপসের মাধ্যমে আমি যখন লেনদেন করব, এই বর্তমান সঞ্চয়টি পরিবর্তন হয়ে যাবে। অ্যাকাউন্ট আছে কি, এই অপশনটিতে অ্যাকাউন্ট থাকলে ইয়েস, না থাকলে নো। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তার নমিনির নামটি এখানে দিবেন। এরপরে ধরুন তার নমিনির নাম কিছু একটা দিলাম, সম্পর্ক এখানে ভাই সিলেক্ট করলাম, এরপরে প্রাপ্য অংশ 100%, পরিচয় প্রদানকারী হিসাবে যে কোনো একজনকে এখান থেকে দিচ্ছি। এরপর পরিচয় প্রদানকারীর বিস্তারিত তথ্য এখানে চলে আসছে। এটা হচ্ছে যদি তার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, মনে করুন আপনি তার অ্যাকাউন্ট ফর্মটি এই অ্যাপসের মাধ্যমে প্রিন্ট করাবেন না, আপনি ম্যানুয়ালি করবেন, সেক্ষেত্রে এগুলো পূরণ না করলেও চলবে, কারণ এগুলো ম্যান্ডেটরি নয়। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে এন্ট্রি দেওয়ার পরপরই সাথে সাথে তার একটা অ্যাকাউন্ট ফর্ম রেডি হয়ে যাবে, তার জন্য আর অ্যাকাউন্ট ফর্ম ম্যানুয়ালি আমাকে আর লিখতে হচ্ছে না। এরপরের অপশন হচ্ছে কিউআর কোড। এটি অ্যাপ অটো জেনারেট করবে, এইখানে আপনার কোনো কিছু এন্ট্রি দিতে হচ্ছে না। এরপরে সদস্যের ছবি, ক্যামেরা আইকনটিতে ক্লিক করলে আপনার অপশন আসবে ক্যামেরা ওপেন করার জন্য চয়েস ফ্রম এক্সিস্টিং আর ক্যান্সেল, 3টি বাটন পাচ্ছি এখানে। এখান থেকে আমি ক্যামেরা ওপেন করছি না, আমি চয়েস ফ্রম এক্সিস্টিং থেকে গ্যালারি ওপেন করে ছবি দিব। এরপর এনআইডি অ্যান্ড আদার্স ডক্স নামের একটি জায়গা আছে, এইখানে আপনি যে কোনো ধরনের পিডিএফ ফাইলগুলো রাখতে পারেন। যেমন একজন সদস্যকে ঋণ দিতে গেলে বা ভর্তি করাইতে গেলে বিভিন্ন ধরনের পেপারসের প্রয়োজন হয়, তার এনআইডি, তার নমিনির এনআইডি, এরপরে ওনার বিভিন্ন ধরনের যে সাক্ষী দেয়
অনেক সময় তাদেরও এনআইডি কার্ডের প্রয়োজন হয়। এরকম কিছু জিনিসপত্র, কাগজপত্র আপনি পিডিএফ আকারে নিয়ে সেটি স্ক্যানারের মাধ্যমে হোক বা বিভিন্ন রকম মোবাইল অ্যাপ আছে পিডিএফ করার, সেগুলোর মাধ্যমে হোক করে একটা পিডিএফ ফাইল রেডি করবেন এবং সেই পিডিএফ ফাইলটি এইখানে আপনি আপলোড করে দিতে পারেন। আমি একটি আপলোড করে দিচ্ছি। একটি ফাইল আমি আপলোড করে দিয়েছি। পরবর্তীতে একটি এন্ট্রি দেওয়ার পরে আমি দেখাচ্ছি কিভাবে ওপেন হবে। সব তথ্য ঠিকমতো এন্ট্রি দেওয়া হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখুন অনেকগুলো রেডিও বাটন প্লাস ওই মেম্বারের যে সকল রিলেটেড তথ্যগুলো সব চলে এসেছে। আচ্ছা, এখানে উপরে যে বাটনগুলো প্রদর্শিত হয়েছে সেটি একটু দেখায়, তারপরে নিচের অপশনগুলো কাজ দেখায়। এখন মনে করুন এই সদস্যের আপনি একটি অ্যাকাউন্ট ফর্ম প্রিন্ট করাবেন, তাহলে দেখুন প্রথম যে রেডিও বাটন অ্যাকাউন্ট ফর্ম প্রস্তুত, এটির মাধ্যমে এর একটি পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট ফর্ম প্রিন্ট করাতে পারবেন। চাপ দিই, ফর্মটি প্রস্তুত হয়েছে। এবারে অ্যাকাউন্ট ফর্ম প্রিন্ট বাটনে ক্লিক করলে ফর্মটি প্রদর্শিত হবে। এই যে তার বিস্তারিত তথ্যগুলো এখানে চলে আসছে। শুধুমাত্র সদস্যের স্বাক্ষর নিয়ে এটি এখন সাবমিট করলেই অ্যাকাউন্ট খোলার জন্য প্রস্তুত। 3 ডট থেকে আগের মতো করেই প্রিন্ট দিতে পারবেন। এবারে নিচের দিকে আসি। দেখুন এখানে কিছু বক্স আসছে, একটা হচ্ছে কালেকশন লিস্ট, আর একটা হচ্ছে ডিসবার্সমেন্ট লিস্ট, আর একটা হচ্ছে উইথড্র লিস্ট। এখন এই সদস্যের অ্যাপে যখন আমি তার তথ্য এন্ট্রি দিচ্ছি, সেই সময়ে তার যদি কোনো অ্যাক্টিভ লোন থাকে এবং সেই অ্যাক্টিভ লোনের বিপরীতে তার থেকে যদি কোনো কালেকশন আপনার থেকে থাকে, সেটি এখানে অ্যাড করে দিবেন। এখানে দেখুন ডিসবার্সমেন্ট লিস্ট নামের একটি জায়গা আছে। এই ডিসবার্সমেন্ট লিস্টে গিয়ে তার যদি কোনো অ্যাক্টিভ লোন থাকে, অ্যাপসে এন্ট্রি করার সময় তার তথ্য এখানে এন্ট্রি দিয়ে দিবেন। এন্ট্রি দেওয়ার জন্য তার ঋণের পরিমাণটি এখানে লিখবেন। ধরুন তার নামে পূর্বে 5,000 টাকার একটা লোন ছিল, সেটি আমি লিখলাম। সেই লোনটির ধরন ছিল ধরুন মাইক্রোফিন্যান্স, উদ্দেশ্য ছিল ধরুন গবাদি পশুপালন, এরপরে বাস্তবায়নকাল 12 মাস, মুনাফার হার সেটার ক্ষেত্রে হয়তো 8 ছিল, এরপরে কিস্তির সংখ্যা 12টা ছিল, গ্রেস পিরিয়ড, সাক্ষী এগুলো না দিলেও এখন আপাতত চলবে, কারণ এইগুলো দেওয়ার উদ্দেশ্য, গ্রেস পিরিয়ড, সাক্ষী এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফর্ম প্রিন্ট করা। আমি তো ফর্ম প্রিন্ট করছি না, আগের তার অ্যাক্টিভ কোনো লোন, সর্বশেষ যে অ্যাক্টিভ লোনটা আছে সেইটা এখানে অ্যাপসকে রিলেট করার জন্য দিচ্ছি। বিতরণের তারিখ, সেই লোনটি কত তারিখে বিতরণ হয়েছিল সেটি এখানে দিবেন। এরপরে লোনটি তো অবশ্যই অ্যাক্টিভ। এরপরে সর্বশেষ ঋণের দফা নম্বর, এটি একবার সিলেক্ট করে দিবেন অবশ্যই, না হলে আপনার পরবর্তী যে লোনগুলো যাবে এর সিরিয়ালটা, ধারাবাহিকতাটা ঠিক থাকবে না। এটার জন্য বর্তমানে অ্যাক্টিভ যে লোনটি আছে তার থেকে এক ধাপ কম দিবেন। ধরুন আপনি যে লোনটি এন্ট্রি দিচ্ছেন এটি যদি 4 নাম্বার লোন হয়, তাহলে এখানে আপনি 3 দিয়ে দিবেন। এরপরে আর যে বাকি তথ্যগুলো আছে এগুলো পূরণ করার দরকার নাই। 2% এক্সট্রা শুরুর তারিখ, এটা যেহেতু 2025 সালের 1 জানুয়ারি থেকে হয়েছে, এটা অটো উঠে আসছে এখানে। এরপরে এখানে আর কিছু পূরণ করার মতো তথ্য নাই, জাস্ট সেভ করে দিবেন। এখন দেখবেন এই সদস্যের নামে যে লোনটি আমি এখানে পুরাতন লোন হলেও এন্ট্রি দিলাম, সেটি আমার মূল ডিসবার্স লিস্টে গিয়ে অ্যাড হয়ে গিয়েছে। এভাবে আপনার যতগুলো সদস্য আছে প্রত্যেকের
তথ্য প্রথমবারের জন্য আপনাকে এন্ট্রি দিয়ে নিতে হবে। এরপর থেকে আপনার কাজগুলো একদম নির্ভুল, সহজ এবং সূক্ষ্মভাবে করতে পারবেন। এবারে আমরা অ্যাপসের ফিডব্যাক এবং অ্যাবাউট অ্যাপ অ্যান্ড ডেভেলপার এই দুটো বিষয় সম্পর্কে জানব। ফিডব্যাক হচ্ছে এই অ্যাপ সম্পর্কিত যে কোনো ধরনের আপনার মূল্যবান মন্তব্য এখানে লিখে এই ডান বাটনে ক্লিক করার মাধ্যমে ডেভেলপারকে পাঠাতে পারেন। এরপর অ্যাবাউট অ্যাপ অ্যান্ড ডেভেলপার এই অপশনটিতে ক্লিক করব। এইখানে গেলে দেখতে পারবো এই অ্যাপসটি দিয়ে আপনি কী ধরনের কাজ করছেন, অর্থাৎ অ্যাপসের অ্যাবাউটগুলো এখানে দেখাবে এবং ডেভেলপারের সাথে যোগাযোগ করার জন্য অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নম্বরগুলো এখানে আপনি পাবেন। এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনার কাজ 70 থেকে 80% কমে যাবে। যে কাজগুলো এখন ম্যানুয়ালি করেন, অ্যাপটি যখন কমপ্লিটলি আপনি ব্যবহার শুরু করবেন, দেখবেন আপনার কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। আসিফা শুধু একটি অ্যাপ নয়, এটি মাঠ সহকারীদের জন্য একটি ডিজিটাল সহচর, যা প্রতিদিনের কাজকে করে তোলে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য। সময় এখন কাগজের ঝামেলা ভুলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের পথে হাঁটার। আপনি যদি একজন মাঠ সহকারী হয়ে থাকেন, তাহলে এই অ্যাপ আপনার সময় ও পরিশ্রম দুটিকেই কমাবে আর দক্ষতাকে বাড়াবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও গঠনমূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সময় দিন প্রযুক্তিকে, সময় বাঁচান আপনার মূল্যবান জীবনের। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।